দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। বিশেষ করে বেসরকারি খাত এখন আমাদের বিদ্যুৎ সরবরাহের প্রায় অর্ধেক নিশ্চিত করছে। সেই বেসরকারি খাত আগামী গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি তাদের কেমন রয়েছে। আমরা জানি যে দীর্ঘদিন ধরেই তাদের কাছে সরকারের মোটা অঙ্কের একটা বকেয়া রয়েছে। সম্প্রতি তারাও এই বকেয়া দ্রুত পরিশোধ করার একটা তাগাদা দিয়েছে, কিন্তু যেহেতু সরকার কিছুটা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সুতরাং এই জায়গাটায় কিভাবে সমাধান করে গ্রীষ্ম মৌসুমে নিরবিচ্ছিন্ন সরবরাহটা নিশ্চিত করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ডেভিড হাসনাত, তিনি এই খাতের বেসরকারি উদ্যোক্তাদের যে সংগঠন BIPPA, তার প্রেসিডেন্ট, আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আমি শুরুতে যেটা বললাম, আপনার মূল্যায়নটা জানবো যে সরকারের আর্থিক ক্রাইসিস আছে, আপনারাও মোটা অঙ্কের বকেয়ার মুখে পড়ে গেছেন, সরকারের কাছে টাকা পাবেন, সুতরাং সরবরাহ করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। সমাধানটা কোথায় লুকিয়ে আছে? সমাধান তো খুব সিম্পল, যে আমাদেরকে টাকা দিতে হবে। টাকা দিলেই আমরা কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমাদের ক্যাপেবিলিটি আছে। তো গভর্নমেন্ট যদি আমাদেরকে টাকা দেয় আমাদের এনার্জি ইম্পোর্ট করার জন্য, ফার্নেস অয়েল ইম্পোর্ট করার জন্য, তাহলে কিন্তু আমরা করতে পারবো। একটা জিনিস আপনাকে বলি, যে ধরেন এই যে বকেয়া পার্টটা কিন্তু এখন না, এটা গত মোর দেন 18 মান্থস, 1.5 বছর 2 বছর ধরে এটাই ছিল। তখন আমার কিন্তু এই যে ডলার টাকা ডিভ্যালুয়েশনের যে লসটা, এই লসটা আমার ব্যালেন্স শিটে আসেনি। তা আমরা গত 2 বছরে প্রায় হলো 8.5 থেকে 9 হাজার কোটি টাকা আমাদের এই টাকা ডিভ্যালুয়েশনের লস অ্যাজ ওয়েল এজ দ্য ইন্টারেস্ট লসে আমাদের ব্যালেন্স শিটে এই লসটা চলে এসছে। তো যার জন্য ওই যে আপনার বলেন লাইফ লাইন, তখন যে লাইফ লাইনটা ছিল 2 বছর আগে বা 1.5 বছর আগে, এই লাইফ লাইনটা আমাদের এখন খুবই ভেরি থিন। সাধারণ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করবেন, এটা আপনার নৈতিক একটা দায়িত্বের মধ্যেই পড়ে। সরকার যেহেতু একটা আর্থিক সংকটের মধ্যে আছে, এইখানে কি মাঝামাঝি কোনো সমাধান খোঁজা সম্ভব কিনা? না, আপনি খুব সুন্দর কথা বলছেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু নৈতিক দায়িত্ব না, এটা হলো ইটস এ ভেরি সিম্পল বিজনেস। গভর্নমেন্ট আমার কাছ থেকে ইলেকট্রিসিটি নেবে, আমার সঙ্গে কন্ট্রাক্ট আছে, আমি তাকে দিব। এখন কিন্তু এই যে ইলেকট্রিসিটি গভর্নমেন্ট পয়সা দিচ্ছে না, 6 মাসের বাকি, আমার 8,000 কোটি টাকা 9,000 কোটি টাকা লস। এরপরেও কিন্তু আমি দেওয়ার যে উদ্যোগটা নিয়েছি, এটা কিন্তু নৈতিকতা থেকেই করছি। আদানি থেকে আমরা ইলেকট্রিসিটি নিয়ে আসি। আদানি কিন্তু খুব সিম্পল বলছে, আমরা পয়সা না দিলে আমরা বন্ধ করে দেব, 50% তারা রিডিউস করে দিচ্ছে। আমরা কিন্তু এটা করিনি, কখনোই করব না। আমরা শুধু বলছি আমাদেরকে অ্যাটলিস্ট এই লেভেলে রাখা হোক। তো যার জন্য এখন কিন্তু অনেকটা নৈতিকতার কারণেই হচ্ছে, ব্যবসার কারণে না। মার্চ থেকে রোজা শুরু হয়ে যাবে, আমাদের তো মোটামুটি পিক ডিমান্ডের মাস মার্চ থেকে পরবর্তী 2-3 মাসের। যদি সরকার কোনোভাবে আপনাদের এই জায়গাটায় পরিশোধটা করতে না পারে বা আরেকটু সময় নেয়, আপনাদের অবস্থানটা কি হবে? আমাদের যেটা হলো অ্যাসেসমেন্ট, এটা 17-18 হাজার মেগাওয়াট লেভেলে চলে যেতে পারে বাই এন্ড অফ দ্য মার্চ। এই ধরনের ডিম্যান্ড ফুলফিল করতে হলে গভর্নমেন্টকে অবশ্যই আমাদের প্রাইভেট সেক্টরের থেকে স্পেশালি সমস্ত প্রাইভেট সেক্টর থেকে, এটা গ্যাস হোক, কোল হোক, HF হোক, সবার থেকে পূর্ণ সক্ষমতায় সাপোর্টটা নিতে হবে। তো এর পরিপ্রেক্ষিতে ধরেন আমাদের যে 6 মাস হলো বিল বাকি প্রায় অ্যাভারেজ, প্লাস আমাদের আগে যে লসগুলো, আমাদের ব্যালেন্স শিট লস, যার জন্য ব্যাংক আমাদেরকে সাপোর্ট করছে না। তো যার জন্য গভর্নমেন্ট যদি আমাদেরকে টাকা না দেয়, তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এলসি খোলা, তেল আনা। একইভাবে আমরা তখন ইলেকট্রিসিটি দিতে পারবো না। সাধারণ মানুষের একটা পারসেপশন আছে যে আপনারা যারা বেসরকারি খাতের বিদ্যুৎ বিভাগের উদ্যোক্তা বা বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিক, তারা সরকারের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে বিদ্যুৎ কেন্দ্র করেছেন। এখন সরকার সংকটে পড়েছে, আপনারাও এগিয়ে আসবেন, এটাই বাস্তবতা। সাধারণ মানুষ অন্তত এটা মনে করে, এটা কতটুকু সত্যি? হ্যাঁ, নিশ্চয়ই হয়ে আসছে। না হলে এই পারসেপশনটা কেন তৈরি হবে? বাট আমি যদি আমার কথা বলি, আমার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো স্কোপ নাই। এবং আমি বিশ্বাস করি যে আমার মতো অনেকেও আরও অন্যান্য বিদ্যুৎ প্রকল্প আছে। বাট এটা অনস্বীকার্য, কিছু প্ল্যান বা কিছু কোম্পানি ডেফিনেটলি গভর্নমেন্ট থেকে তারা তখন হলো স্পেশাল বেনিফিট বা প্রেফারেন্স পেয়ে আসছে। এটা গভর্নমেন্টের দায়িত্ব। এখন গভর্নমেন্ট এটা ইনভেস্টিগেট করবে, দেখবে যে কতটুকু তার বেশি বেনিফিট নিয়েছে। ওই যে লুটপাটের কথা বললেন যে কতটুকু হয়েছে, গভর্নমেন্ট সেটা অবশ্যই এই ব্যবস্থা নিতে পারে। আপনি যেহেতু অনেক পুরনো উদ্যোক্তা, একেবারে শুরুর দিকের বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উদ্যোক্তা, এবং এখন এই খাতের প্রেসিডেন্ট যারা মালিক আছেন, সো অ্যাজ এ প্রেসিডেন্ট এই ইন্ডাস্ট্রির স্বচ্ছতা নিয়ে আপনার মন্তব্যটা কি, মতামতটা কি? দেখেন, 2010 সালে গভর্নমেন্ট কিন্তু এই যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট করে। স্পেশাল পাওয়ার অ্যাক্ট
অ্যাক্টের পর থেকে কিন্তু আস্তে আস্তে টেন্ডারগুলো মানে টেন্ডার প্রজেক্টগুলো কমে যায়, গভর্নমেন্ট কিন্তু তখন আনসলিসিটেড প্রজেক্টগুলো অ্যাওয়ার্ড করা শুরু করে, যার জন্য এই ক্ষেত্রে হয় কি আপনার স্বচ্ছতা একটা কোশ্চেন অটোমেটিক্যালি চলে আসে। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে অনেক জিনিসই কিন্তু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি দেখবেন যে আমি আপনাকে এভাবে বলি যে আপনি আজকে ঢাকা থেকে চিটং যাবেন, তো ঢাকা থেকে চিটং যাওয়ার আগে যাওয়ার জন্য যদি আপনি 1 সপ্তাহ আগে টিকিট করেন, এই টিকিটের যা দাম হবে আপনি যদি হলো একদিন আগে বা 10 ঘন্টা আগে করেন আপনার টিকিটের দাম ডিফারেন্ট হয়ে যায়। কেন? আর্জেন্সি। তো এখন এই যে আর্জেন্সিটা, এটা একটা ভ্যালু আছে, এটা অবশ্যই এটা একটা কস্ট আছে। কোশ্চেনটা হলো যে এটা গভর্নমেন্টের আর্জেন্সি ছিল নাকি গভর্নমেন্টের থেকে ইন্টেনশনাল আর্জেন্সি ক্রিয়েট করা হয়েছে, কতটুকু ছিল এবং কতটুকু। আমি স্ট্রেট ওয়ে বলবো না যে এটা চুরি, এটা হতে পারে, প্রয়োজনে এটা হয়ে থাকতে পারে। এখন বেসরকারি খাতের একটা বড় অংশই তো আমাদের এইচএফও বা আমরা যেটাকে ফার্নেস তেল বলি সেটা নির্ভর, যেখানে আমাদের প্রায় 20 টাকার মতো আমাদের প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় পড়ে যায়। সম্প্রতি এই সংক্রান্ত যে পর্যালোচনা কমিটি তারা মনে করছে যে এইখানে দাম কমানো সম্ভব, এটা নিয়ে আপনারা কখনো চিন্তা করেছেন কি? আমাদের যে ইলেকট্রিসিটি যে দামটা পড়ছে এখানে কিন্তু একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু গভর্নমেন্টের ট্যাক্সের কারণে। 34% হলো ট্যাক্স আমাদের এইচএফওর উপরে, যেটা নেইবারিং কান্ট্রিতে এই ট্যাক্সটা নাই। এবং এই ট্যাক্সটা অটোমেটিক্যালি আপনার 1/3 প্রাইসটা বেড়েই যাচ্ছে। সো আমরা কিন্তু এটা গভর্নমেন্টকে বারবার বলে এসেছি যে এটা তো একদিক থেকে গভর্নমেন্ট এই ট্যাক্সটা নিচ্ছে, এই ট্যাক্স নিলে এটা কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, গভর্নমেন্ট আবার পরে কিন্তু এই টাকাটা ফেরতও দিচ্ছে, তো যার জন্য এটা গভর্নমেন্টের কোনো লাভ হচ্ছে না, বরং অ্যাপারেন্টলি ইট শো যে আমরা অনেক এক্সপেন্সিভ। এইচএফওর এই ট্যাক্সটা ছিল না, আদানি আমাদের থেকে কম্পিটিটিভ, এই জিনিসটা প্রমাণ করার জন্যই কিন্তু হলো আমাদের উপর ট্যাক্স ইম্পোজ করে আমাদেরকে নন কম্পিটিটিভ বা সাধারণ লোকজনের কাছে, জনগণের কাছে মানে এটা দেখানো হয় যে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে যদি ইলেকট্রিসিটি না হয় এইচএফও থেকে ইজ কোয়াইট এক্সপেন্সিভ দেন দ্য আদানি পাওয়ার বা ইম্পোর্টেড পাওয়ার। আমি আদানি না বলে যে ইম্পোর্টেড পাওয়ার, হুইচ ইজ নট ট্রু। আমরা আপনাদেরকে এর আগেও ক্যালকুলেশনটা দেখেছি, আমাদের যদি 34% ট্যাক্সটা না থাকে, যেভাবে আদানির কয়লার উপর কোনো ট্যাক্স নাই, তাহলে ইটস সেম। এখন যদি সেম হয় সেক্ষেত্রে আমি কেন লোকাল ইনভেস্টর থেকে ইলেকট্রিসিটি নেব না? এই কোশ্চেন এখানে কস্টের তো একটা বড় কম্পোনেন্ট হচ্ছে ক্যাপাসিটি চার্জ, যেটা বেসরকারি উদ্যোক্তা এটা বড় একটা সমালোচনার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে যে 1,15,000 কোটি টাকার উপরে গেল 15 বছরে আপনারা যারা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিক তারা নিয়েছেন। এই জায়গাটা কি আসলে এই 1,15,000 কোটি টাকা যুক্তিযুক্ত ব্যয় কিনা, আপনারা কি মনে করেন? দেন ক্যাপাসিটি পেমেন্ট দিতেই হবে। আমাদের পাওয়ার প্ল্যান্ট কিন্তু পিক পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ গভর্নমেন্টের যখন লাগবে তখন নেবে, বাট আমাদেরকে বলা আছে 90% কিন্তু আমরা আমাদের যে ক্যাপাসিটিটা দিতে হবে যখন গভর্নমেন্ট চাইবে। তো এই পরিস্থিতিতে আমরা তো বেস লোড পাওয়ার প্ল্যান্ট না, তো গভর্নমেন্ট যখন ইচ্ছে তখন নেবে বললেও তো আমাকে পুরো প্ল্যান্টটা রেডি রাখতেই হবে। তো আইদার আপনাকে বলতে হবে যে এই আইপিবি আমি তোমার কাছ থেকে 50% নিব বা 60% নিব, গ্যারান্টেড সেল, তুমি হলো এর উপর প্রাইসিং দাও আমাকে, অথবা যখন ইচ্ছা তখন নিব আমাকে প্রাইসিং দাও। আমাদের ক্যালকুলেশনে গভর্নমেন্ট যদি লেটসে 60-70% লোডেও করে সেক্ষেত্রে হয়তো কম্পিট হবে, বাট 50% ক্যাপাসিটি যদি আমার থেকে নেয় ভার্সেস যখন ইচ্ছা তখন নিব, আমাদের এখনকার ট্যারিফটা সস্তা, তো যার জন্য ক্যাপাসিটি পেমেন্টটা ওই হয়। আপনি গভর্নমেন্ট যদি বলে না আমি ক্যাপাসিটি পেমেন্ট দিব না, তাহলে আমরা কি বলবো তুমি আমাকে গ্যারান্টেড সেল দাও। এই ফর্মুলা নিয়ে তো কোনো আপত্তি নাই, গ্লোবালি এটা একটা চলমান প্রক্রিয়া, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এই ক্যাপাসিটি পেমেন্টের হারটা বা রেটটা কস্টটা এটা বেশি করা হয়েছিল বলে মনে করেন কিনা? এটা ঠিক না, কারণ আপনারা জানবেন যে আমাদের এখানে সমস্ত জিনিসই কিন্তু হলো ইম্পোর্টেড। ধরেন আমি যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে ধরেন অনেক তাদের জেনারেটর বলেন বা টারবাইন বলে লোকালি অ্যাসেম্বল। ধরেন আপনি এভাবে বলেন একটা গাড়ি যখন বাংলাদেশে অ্যাসেম্বল হবে ওইটার যা দাম, ওইটা ইম্পোর্ট যখন হবে এটার দাম বেশি। তো আমরা তো বাংলাদেশে আনফর্চুনেটলি আমাদের তো কোনো ইকুইপমেন্ট 100% ইকুইপমেন্ট আমাদের কিন্তু ইম্পোর্ট করতে হয়। এটা শুধু জেনারেটর বা টারবাইন না, কেবল বলেন, আপনার পাইপ বলেন, এভরিথিং বয়লার টয়লার এভরিথিং ইজ ইম্পোর্টেড, যার জন্য ইম্পোর্ট কস্টটা তো আমার অবশ্যই হাই হবে। আমার ক্যাপাসিটি পেমেন্টটা দেওয়া হয় আমার ক্যাপেক্সের উপরে, আমার ইনভেস্টমেন্ট কত সেটার উপরে। তো যার জন্য ওই হিসেবে কিন্তু আমরা কোনো অবস্থায় হলো মানে মনে করি না যে বেশি, হয়তো একটা সময় ছিল, হয়তো কেউ বেশি নিয়ে থাকতে পারে। আবারও বলি কেউ, বিকজ ট্যারিফের মধ্যেই কিন্তু ক্যাপাসিটি পার্টটা, একটা ক্যাপাসিটি একটা এনার্জি পার্ট,
তো কেউ যে হায়ার ট্যারিফ নেয় দ্যাট মিনস ওই ক্যাপাসিটি পেমেন্টে সে হায়ার নিয়ে রেখেছে। এটা গভর্নমেন্ট খুঁজে বের করে যে এই সময় এর ক্যাপাসিটি পেমেন্ট এর হলো ইনভেস্টমেন্ট, এটা তোমার এত কেন। এই বার্ডেনটা কমানোর সুযোগ আছে কিনা, যে বেসরকারি খাতের থেকে বিদ্যুৎ কিনলে তো তার তুলনামূলক একটু বেশি খরচ পড়বেই, এটা সরকার আস্তে আস্তে কমিয়ে আনতে পারবে কিনা? আমি আপনাকে খুব জোর গলায় বলতে পারি তারা বেসরকারি খাতের থেকে অ্যাটলিস্ট 30 থেকে মোর দেন 30% বেশি, স্ট্রেট ওয়ে ইভেন মোর। আমি খুব কনজারভেটিভ বইতে বললাম যে আমাদের যদি 10 টাকা হয় তাদের 13 টাকা 14 টাকা পড়বে, আমার যদি হলো 20 টাকা হয় তার 30 টাকা পড়বে। এটা কিন্তু সরকারি খাতের, এবং আপনি খুব ভালো করে জানেন যে সরকারি খাত কখনো এফিশিয়েন্ট হতে পারে না। তো যার জন্য বেসরকারি খাত কিন্তু এক্সপেন্সিভ না, আমরা হলো ভেরি কম্পিটিটিভ। কোশ্চেনটা হলো যে আপনার কাছে যখন আসবে যে এই দামটা এরকম কেন, বা আপনি হয়তো কেউ ধরেন এনজিও বলেন বা এরা কিন্তু অন্য কোনো একটার সঙ্গে কম্পেয়ার করছে, তো তখন এটা কিন্তু রাইট কম্প্যারিজন না। আদানির বিদ্যুৎ বাংলাদেশে দরকার আছে কি নাই? সে একটা সিগনিফিকেন্ট পোর্শন যদি মানে ইম্পোর্টেড হয়, আপনার তার উপর মুখাপেক্ষি, অর্থাৎ তার একটা এক ধরনের সে চাইলে কিন্তু আপনাকে যদি একটু খারাপভাবে বলি ব্ল্যাকমেল করতে পারে। বিকজ আমরা কিন্তু সেই ইউরোপিয়ান দেশ না যে যেখানে আমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা খুব ফেয়ার প্লে করব। তো যার জন্য হয়তো ইম্পোর্টেড একটা ইলেকট্রিসিটি থাকবে যদি হলো আমার কম্পিটিভ হয়, হোয়াই নট, বাট সিগনিফিকেন্ট পোর্শন না। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে এটা লাইক হলো সোলার পাওয়ার প্রজেক্টের মধ্যে আপনার এটা হলো ব্যাকআপটা রাখতে হবে। যদি কোনো কারণে আদানি বা ইম্পোর্ট যদি তারা বন্ধ করে দেয়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বন্ধ হতে পারে, তাতে যেন আমাদের যেন কোনো ধরনের হ্যাম্পার না হয়। আদানির বাইরেও তো আমরা অন্য সোর্স থেকে ভারত থেকে বিদ্যুৎ আনি, যেখানে প্রাইসটা অনেক বেশি কম। তো আমাদের আসলে চয়েসের জায়গাটা কোথায়? যদি আমরা আদানি বলেন বা অন্যান্য সোর্স থেকে নিই, সমপরিমাণ বা ওই পরিমাণ ইলেকট্রিসিটি একটা ব্যাকআপ আমাদের রাখতেই হবে। কোনো কারণে তারা যদি ইলেকট্রিসিটি না দেয়, দিতে অপারগতা প্রকাশ করে, তাতে যেন আমাদের কোনো হ্যাম্পার না হয়, এটা আমাদের রাখতেই হবে। সেকেন্ড থিং, আপনাকে দেখতে কস্ট অফ দ্য প্রোডাকশন, মানে ধরুন ট্যারিফটা কি আমরা আসলে এক্সপেন্সিভ? আমি আপনাকে বললাম যেটা আদানির প্রাইসটা কিন্তু আমাদের থেকে হলো সস্তা না। আমাদের যদি আদানি যেই প্রসেসে ব্যবসা করছে, অর্থাৎ তার ট্যাক্স ফ্রি কোল ইম্পোর্ট করছে, মানে তাকে কয়লার উপর ট্যাক্স দিতে হচ্ছে না, এবং সেই ইলেকট্রিসিটি দিচ্ছে যে দামে, ভার্সেস আমরা 34% হলো ট্যাক্স দিচ্ছি। মানে আমার কস্ট আমার ওখানেই বেড়ে যাচ্ছে শুধু উইকেন্ড। তো ওইটাকে যদি আমি মানে মানে না দিই, মানে সরিয়ে ফেলি, তাহলে আমাদের প্রাইস আদানির প্রাইস সমান। তা আমাদের প্রাইস আদানির প্রাইস যদি সমান হয়, তখন কী হবে? তখন কিন্তু এই যে দেখেন, আমরা 6 মাস বিল নেওয়ার পরে আমরা রিকোয়েস্ট করছি, আদানি কিন্তু ডিকটেট করছে যে আমাদেরকে দিতে হবে, না দিলে আমরা বন্ধ করে দেব। আমরা হলো টাকায় হলো নাকি আমাদেরকে দিচ্ছে, আদানিকে কিন্তু ডলারে দিতে হচ্ছে, পেমেন্ট করতে হচ্ছে। এই অ্যাডভান্টেজগুলো তো লোকাল ইনভেস্টর থেকে, লোকাল আইপি থেকে নিলে তো মানে গভর্নমেন্ট পাবে আর কি। আমাদের যদি আমরা 18,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে চাই, আমাদের যেই এনার্জি সাপ্লাইটা দরকার হবে, হিউজ পরিমাণ ডলারের দরকার। আপনারা কতটুকু আশাবাদী সরকার এই সাপ্লাই চেনটা ঠিক রাখতে পারবে কিনা? এটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং, বিকজ আপনি জানেন যে আমাদের যে পরিমাণ মানে ফরেন কারেন্সি এখন আসছে প্লাস খরচ হচ্ছে, এটার মধ্যে একটা গ্যাপ আছে। প্লাস এর মধ্যে গভর্নমেন্ট যে পরিমাণ এর আগে বিভিন্ন প্রজেক্টে যে বরোয়িংগুলো ছিল, এটা রিপেমেন্টগুলো আবার শুরু হয়ে গেছে। মানে ইফ আই এম নট রং, বোধ হয় 3.5 থেকে 4 বিলিয়ন ডলার বছরে খালি রিপেমেন্টই করতে হবে, এবং আস্তে আস্তে এটা বাড়বে। তো যার জন্য ইট উইল ভেরি চ্যালেঞ্জিং। বাট আসার কথা হলো যে যেহেতু এই সিচুয়েশনে গত 4-5 মাসে আপনারা জানেন যে আমাদের রেমিটেন্স প্রভাবটা বেড়ে গেছে, অর্থাৎ হুন্ডিটা কমে আসছে, বিকজ ক্যাপিটাল ফ্লাইটটা নাই, মানে বাংলাদেশ থেকে টাকা পাচারের যেই ইয়েটা ছিল ওইটা কিন্তু নাই। তো যার জন্য মানে আমাদের যেটা অ্যাসেসমেন্ট, আমাদের কিন্তু অলমোস্ট মানে 35 to 40 বিলিয়ন ডলার আমাদের রেমিটেন্স আসা উচিত, যে পরিমাণ আমাদের ধরেন লোকজন বাইরে কাজ করে। সেক্ষেত্রে আমরা বোধহয় মেয়ারলি 30 বিলিয়ন ডলার লেভেলে আছে। এখানে যদি আরও মানে 5 থেকে 7 বিলিয়ন ডলার যদি আসে, তাহলে কিন্তু আমাদের এই যে কনস্ট্যান্টটা অনেক কমে যাবে। সবশেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের সবুজ কারখানায় বিনিয়োগ নিয়ে, যেহেতু আপনি এই খাতের একজন পাইওনিয়ার, যেই লক্ষ্যে সবুজ কারখানায় আপনারা বিনিয়োগ করেছেন, একটা তো বাড়তি কস্ট 10-20% আছেই, সেই বাড়তি কস্টটা কি ক্রেতারা আপনাদেরকে দিচ্ছেন কিনা? এটা হলো খুব ভেরি নাইস কোশ্চেন। আমি আপনাকে বলবো, গ্রিন ফ্যাক্টরিটা কিন্তু আপনার আইসিং অফ দ্য কেক, মানে আপনার কেকের উপরে যে আপনার হলো যে ডিজাইন করে না, হ্যাঁ, এটা এখন কোশ্চেন হলো যে আপনি কোন কাস্টমার কাছে এই
জিনিসটা কেকটা বিক্রি করছেন, সেই কাস্টমারের কাছে এই মানে কেকের উপরের ডিজাইনটা এটা কতটুকু হলো তার কাছে হলো এক্সপেক্টেড, সে যদি এটা ভ্যালু করে তখনই কিন্তু আপনি দাম পাবেন। আমি যদি ডিরেক্টলি আপনার কোশ্চেন আনসার করি, গ্রিন ফ্যাক্টরি কিন্তু কোনো ভ্যালু অ্যাড করবে না, কোনো কাস্টমারই এটার জন্য আপনাকে এক্সট্রা পে করবে না। কাস্টমার চাই কমপ্লাইট ফ্যাক্টরি, দ্যাটস নাম্বার ওয়ান। এখন যদি আপনার কাস্টমার এই ধরনের হয় যে তারা হলো মানে আইসিং অফ দ্য কেককে মূল্যায়ন করবে, তখন আপনি কিন্তু ভ্যালু বেশি পেতে পারেন। সো এটা ডিরেক্ট আনসার হলো যে ডেফিনেটলি গ্রিন ফ্যাক্টরি আপনার ভ্যালু বাড়াতে সাহায্য করবে না, বরং আপনার কমপ্লাইট ফ্যাক্টরি হলো বেশি প্রয়োজন। ধন্যবাদ, আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন আপনারা সবাই।